প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি মোহাম্মদ আতল গনি, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা। তোমাদের আজকের ক্লাসের পাঠ্য বিষয় জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় 11, জিনতত্ত্ব ও বিবর্তন, এর তৃতীয় লেকচার। তোমাদের আজকের লেকচারের আলোচ্য বিষয় মেন্ডেলের যে দ্বিতীয় সূত্র আছে, সেই সূত্রের কিছু ব্যতিক্রম আছে তোমাদের পাঠ্যসূচিতে। সেই ব্যতিক্রমগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ব্যতিক্রমগুলোর মধ্যে আছে প্রকট এপিস্ট্যাসিস। এটা মেন্ডেলের যে দ্বিতীয় সূত্রের অনুপাত 9:3:3:1 এর পরিবর্তে 13:3। প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস অনুপাত 9:7। এবং আর একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে পরিপূরক জিন বা কমপ্লিমেন্টারি জিন বা সহ প্রকটতা, এর অনুপাত 9:7। তো আমরা প্রথমে আসছি এপিস্ট্যাসিস কি সেটা নিয়ে, যে একই ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোজোমের দুটো ভিন্ন লোকাসে অবস্থিত দুটি নন অ্যালিলিক জিন যখন একটি অন্যটির বৈশিষ্ট্য প্রদানে বাধা প্রদান করে, তখন এই প্রক্রিয়াকে বলা হয় এপিস্ট্যাসিস। আমি আবার বলছি যে একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোজোমের দুটো ভিন্ন লোকাসে অবস্থিত দুটো নন অ্যালিলিক জিন যখন একটা জিন অন্য একটা জিনের বৈশিষ্ট্য প্রদানে বাধা প্রদান করবে, তখন এই প্রক্রিয়াটাকে বলা হবে এপিস্ট্যাসিস। এবং এই প্রক্রিয়ায় যে জিন বাধা প্রদান করবে সেই জিনকে বলা হবে এপিস্ট্যাটিক জিন, এবং যে জিন বাধাগ্রস্ত হবে সেই জিনকে বলা হবে হাইপোস্ট্যাটিক জিন। এপিস্ট্যাসিস 4 ধরনের হতে পারে। 1 নম্বর হচ্ছে প্রকট এপিস্ট্যাসিস, 2 নম্বর প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস, 3 নম্বর ডবল বা ডুপ্লিকেট প্রকট এপিস্ট্যাসিস, আর হচ্ছে ডবল বা ডুপ্লিকেট প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস। তো আজকে তোমাদের আলোচনার মধ্যে আছে প্রকট এপিস্ট্যাসিস এবং প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস। আমরা প্রকট এপিস্ট্যাসিসটা একটু জেনে নিই, যে একই ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এরকম ক্রোমোজোমের এক লোকাসে অবস্থিত একটা প্রকট জিন ক্রোমোজোমের অন্য একটা লোকাসে অবস্থিত অপর একটা প্রকট জিনকে যদি তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রদান করে, তখন সেই প্রক্রিয়াকে বলা হবে প্রকট এপিস্ট্যাসিস। অর্থাৎ একটা প্রকট জিন অন্য একটা প্রকট জিনের বৈশিষ্ট্য প্রদানে বাধা প্রদান করছে, যদি করে তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হবে প্রকট এপিস্ট্যাসিস। প্রকট এপিস্ট্যাসিসের কারণে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত 9:3:3:1 এর পরিবর্তে 13:3 হয়। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যে বিজ্ঞানী বেটসন এবং পানেট 1918 সালে সাদা লেগহর্ন এবং সাদা ওয়াইনডট জাতের মোরগ মুরগির মধ্যে ক্রস করে F2 জনুতে এই 13:3 অনুপাতে যথাক্রমে সাদা এবং রঙিন মোরগ মুরগি পান, যেখানে 9:3:3:1 এই অনুপাত হওয়ার কথা। তা আমরা এর জিনতাত্ত্বিক ব্যাখ্যাতে যাব, যে অনেকের সাদা লেঘন জাতের মোরগ মুরগির রঙিন পালকের জন্য দায়ী প্রকট হাইপোস্ট্যাটিক জিন ক্যাপিটাল সি। প্রকট হাইপোস্ট্যাটিক জিনের প্রচ্ছন্ন অ্যালিলিক জিন হচ্ছে স্মল সি, এর কোনো ভূমিকা নেই। ক্যাপিটাল সি এর বর্ণ প্রকাশে বাধাদানকারী এপিস্ট্যাটিক প্রকট জিন ক্যাপিটাল আই, যেটা মূলত সাদা পালকের জন্য দায়ী। এপিস্ট্যাটিক প্রকট জিন আই এর প্রচ্ছন্ন অ্যালিলিক জিন স্মল আই। আমরা দেখব যে হোমোজাইগাস সাদা লেঘন জাতের মোরগ মুরগির জিনোটাইপ হবে সকল হোমোজাইগাস অবস্থা, অর্থাৎ সি হোমোজাইগাস অবস্থায় আছে এবং আই হোমোজাইগাস অবস্থায় আছে, এবং এর দুইটি জিনই ক্যাপিটাল অবস্থায় আছে, অর্থাৎ এরা হচ্ছে ডমিন্যান্ট অবস্থায় আছে। আর হোমোজাইগাস সাদা ওয়াইনডট যাতে মোরগ মুরগির জিনোটাইপ সবগুলোই স্মল লেটার আছে, এরা হোমোজাইগাস অবস্থায় আছে। তাহলে একটা হোমোজাইগাস সাদা লেঘর্নের সাথে একটা হোমোজাইগাস সাদা ওয়াইনডট মোরগ যদি ক্রস করানো হয়, তাহলে প্রথম সংখ্যক পুরুষে প্রকট জিন আই এর উপস্থিতির কারণে পালকের বর্ণ রঙিন এর জন্য দায়ী যে প্রকট
জিন আছে তার বৈশিষ্ট্য প্রকাশ করবে, ফলে সকল মোরগ মুরগির পালকের বর্ণে সাদা হবে। আমরা একটু ক্রসটা দেখে নিই, যে সাদা লেঘর্ন, এখানে দুইটা প্রকট জিনই আছে এবং হোমোজাইগাস অবস্থা আছে। সি হচ্ছে রঙিন পালকের জন্য দায়ী, আর আই হচ্ছে সাদা পালকের জন্য দায়ী। কিন্তু আই থাকার কারণে সি তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে না। তাহলে এখানে আমরা দেখব যে জিনোটাইপের হোমোজাইগাস অবস্থা আছে, ফলে এই গ্যামেট আগের মতোই যে একই ধরনের গ্যামেট হবে, এই সাদা ওয়াইন ডট সেটার ক্ষেত্রেও তাই। তাহলে F1 জন্যর জিনোটাইপ হবে ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল আই স্মল আই। তাহলে এখানে আমরা দেখছি যে ক্যাপিটাল সি এবং ক্যাপিটাল আই দুটা জিনিস প্রকট অবস্থায় উপস্থিত, কিন্তু বৈশিষ্ট্য প্রকাশ করছে কেবলমাত্র সাদাটা, অর্থাৎ সাদা ক্যাপিটাল আই থাকার কারণে ক্যাপিটাল সি যেটা পালকের বর্ণকে রঙিন করবে সেই জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে না। ফলে F1 জন্য ফিনোটাইপ হবে সব মোরগ মুরগি সাদা পালক বিশিষ্ট। এখন F1 জন্যতে যে মোরগ মুরগিগুলো উৎপন্ন হয়েছে তাদের মধ্যে যদি আবার স্বনিষেক ঘটানো হয়, তাহলে F2 জনিতে আমরা সম্ভাব্য মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুযায়ী যে 16 প্রকারের নিষেক সম্ভব হবে, 16 প্রকারের মানে 16টা বাচ্চা হবে, 16 ধরনের বাচ্চা হতে পারে সম্ভাব্য। তাহলে F1 ক্রস F1 যদি করা হয় তাহলে এখানে গ্যামিট হবে 4 ধরনের, দুটাতে 4 ধরনের গ্যামিট উৎপন্ন হবে। এবং চেকার বোর্ডে আমরা দেখব মেন্ডেলের দ্বিতীয় সূত্রে যে চেকার বোর্ড তোমরা দেখছো সেটা একই রকম। এখানে আমি স্টার সিম্বল দিয়ে দেখছি যে যে কয়টাতে স্টার মারা আছে সেই কয়টাতে ক্যাপিটাল সি এবং ক্যাপিটাল আই উভয়ই উপস্থিত। এই উভয় উপস্থিত থাকার কারণে এই জায়গাতে কেবলমাত্র ক্যাপিটাল আই তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পেরেছে, ক্যাপিটাল সি তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারেনি। ফলে ক্যাপিটাল সি এখানে হাইপোস্ট্যাটিক জিন এবং ক্যাপিটাল আই হচ্ছে এপিস্ট্যাটিক জিন, এবং যেহেতু দুইটা প্রকট জিনের মধ্যে ঘটনাটা ঘটছে সেই জন্য এটাকে বলা হয় প্রকট এপিস্ট্যাসিস। তাহলে এপিস্ট্যাসিস প্রক্রিয়াটা কিন্তু এই স্টার যে কয় জায়গায় মারা আছে এই কয় জায়গাতে সংঘটিত হয়েছে। আর বাকি দেখো হ্যাশ চিহ্নতে সাদা দেওয়া আছে, এই হ্যাশের জায়গাতে কোনো কম্পিটিশান নাই, এখানে কেবলমাত্র ক্যাপিটাল আই থাকার কারণে, ক্যাপিটাল আই থাকলে তো পালকের বর্ণ সাদা হবে, সেই জন্য পালকের বর্ণ সাদা হয়েছে। তারপরে প্লাস চিহ্ন দিয়ে সাদাকে ইন্ডিকেট করা হয়েছে, তাহলে প্লাস দেখবা যে এখানে কোনো ক্যাপিটাল জিনই নাই, আইও নাই, সিও নাই, সবগুলোই প্রচ্ছন্ন। তাহলে সব প্রচ্ছন্ন থাকলেও সাদা হবে। তাহলে সাদা হচ্ছে 3 টাইপ, আর 3 জায়গা আছে যেখানে টিক চিহ্ন দেওয়া আছে সেই জায়গাতে কোনো ক্যাপিটাল আই নাই, অর্থাৎ এপিস্ট্যাটিক জিন না থাকার কারণে হাইপোস্ট্যাটিক জিন ক্যাপিটাল সি উপস্থিত হওয়ার কারণে এখানে পালকের বর্ণ রঙিন হয়েছে। তাহলে 3টা কেবলমাত্র রঙিন হয়েছে আর বাকি 13টা সাদা হয়েছে। তাহলে এই সাদা 13টার মধ্যে কেবলমাত্র স্টার চিহ্ন যেগুলোতে দেওয়া আছে, অর্থাৎ যেগুলোতে এপিস্ট্যাটিক এবং হাইপোস্ট্যাটিক উভয় জিনই বিদ্যমান, কিন্তু এপিস্ট্যাটিক জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে, সেই জন্য কম্পিটিশন কেবলমাত্র এই 9 জায়গাতে, 1 2 3 4 5 6 7 8 9, এই 9 জায়গাতেই এই প্রকট এপিস্ট্যাসিস প্রক্রিয়াটা সংঘটিত হয়েছে। বাকি সাদাগুলোতে কিন্তু কোনো কম্পিটিশন হয়নি। আর এখানে ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিবে এবং চেকার বোর্ড থেকে দেখে নিবা। তাহলে এই গেল হচ্ছে প্রকট এপিস্ট্যাসিস। আমরা এখন আসবো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস, যে দুটা ভিন্ন লোকাচে অবস্থিত দুইটা প্রচ্ছন্ন জিন যদি হোমোজাইগাস অবস্থায় থাকে তাহলে একে অপরের প্রকট অ্যালিলকে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে বাধা প্রদান করে। তাহলে দুইটা প্রচ্ছন্ন জিন যদি হোমোজাইগাস অবস্থায় থাকে তাহলে একে অপরের প্রকট অ্যালিল যেটা থাকবে সেই প্রকট অ্যালিলের বৈশিষ্ট্য প্রদানে বাধা প্রদান করবে। এখানে প্রচ্ছন্ন জিন প্রকট জিনের বৈশিষ্ট্য প্রদানে বাধা প্রদান করছে, কিন্তু শর্ত হচ্ছে প্রচ্ছন্ন জিনটা হোমোজাইগাস অবস্থায় থাকতে হবে। যদি থাকে তাহলে অপর জিনের যে প্রকট অ্যালিল তার সঙ্গে থাকবে সেই প্রকট জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না। ফলে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত 9-3-3-1 পরিবর্তে 9-7 হয়। এটার একটা উদাহরণ দেওয়া আছে যে মানুষ জন্মগতভাবেই মুখ বধির হয়, অর্থাৎ
কানে শোনে না এবং কথা বলতে পারে না। তো এইটা এই জেনেটিক্যাল কারণেই সংঘটিত হয়, এটা জন্মগত একটা এরর। তাহলে এই জিনতাত্ত্বিক ব্যাখ্যা এখানে তোমাদের আগের যে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে সেই ব্যাখ্যাগুলোর মতোই, যে এখানে প্রকট জিন, প্রচ্ছন্ন জিন, হোমোজাইগাস হোমোজাইগাস প্রচ্ছন্ন, হোমোজাইগাস প্রকট, এভাবে জিনগুলোকে সিলেক্ট করা হয়, নির্ধারণ করা হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে কথা বলার জন্য দায়ী প্রকট জিন হচ্ছে ক্যাপিটাল ডি, মানে ক্যাপিটাল ডি থাকলে সে স্বাভাবিকভাবে কথা বলতে পারবে, ক্যাপিটাল ই থাকলে স্বাভাবিকভাবে শুনতে পারবে। আর স্বাভাবিক শ্রবণে বাধাদানকারী প্রচ্ছন্ন জিন হচ্ছে স্মল টি, কিন্তু হোমোজাইগাস অবস্থায় থাকতে হবে। প্রচ্ছন্ন জিন ই, এটাও হোমোজাইগাস অবস্থায় থাকতে হবে। যদি থাকে তাহলে স্বাভাবিকভাবে কথা বলতে বাধা প্রদান করবে। তাহলে মুখ বধির ব্যক্তির জিনোটাইপ হবে ক্যাপিটাল ডিডি স্মল ই অথবা স্মল ডিডি ক্যাপিটাল ই। এখানে আমরা দেখছি যে এটা হচ্ছে প্রকট জিন ক্যাপিটাল ডিডি। তাহলে এই প্রকট জিন স্বাভাবিকভাবে কথা বলার জন্য দায়ী, কিন্তু এর পাশে যে প্রচ্ছন্ন জিন স্মল ই, এটা হোমোজাইগাস অবস্থায় আছে। এই স্মল ই হোমোজাইগাস, মানে প্রচ্ছন্ন জিন হোমোজাইগাস অবস্থায় থাকার কারণে এই স্বাভাবিকভাবে কথা বলার জন্য দায়ী যে জিন, সেই জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে না। তার মানে কি, এখানে আমি লিখে দিচ্ছি যে স্বাভাবিকভাবে কথা বলতে বাধা প্রদানকারী প্রচ্ছন্ন জিন। তা আমরা দেখি, প্রসেস চলে যায় যে মুখ বধির এই জিনোটাইপ দুই ধরনের হতে পারে। যারা মুখ বধির তাদের জিনোটাইপ দুই ধরনের হতে পারে। তো যদি পিতা এবং মাতা উভয় মুখ বধির হয়, তাহলে তাদের সন্তানও কী হবে, মুখ বধির পিতামাতার সন্তান স্বাভাবিক শ্রবণ এবং বাকশক্তি সম্পন্ন হয়। তাহলে এখানে আমরা দেখছি যে এর গ্যামিট একই ধরনের গ্যামিট হবে, এখান থেকে একই ধরনের গ্যামিট হবে, কিন্তু F1 জন্য জিনোটাইপ দেখো যে ক্যাপিটাল ডি আছে একটা, ক্যাপিটাল ই আছে একটা। তো এদেরকে বাধা প্রদানকারী যে জিন প্রচ্ছন্ন জিন স্মল ডি, সে একাই আছে, আবার স্মল ই সেও একাই আছে। সুতরাং প্রচ্ছন্ন জিন যেহেতু হোমোজাইগাস অবস্থায় নেই, সেই জন্য প্রকট জিনের বৈশিষ্ট্য প্রদানে বাধা প্রদান করতে পারছে না। সেই জন্য মুখ বধির পিতামাতার সন্তান সবাই স্বাভাবিক শ্রবণ এবং বাকশক্তি সম্পন্ন হবে। এখন এই যে স্বাভাবিক, এরা হচ্ছে হেটারোজাইগাস। তো F1 জনুর যে বাচ্চাগুলো উৎপন্ন হবে তাদের মধ্যে যদি সংকরণ ঘটানো হয়, তাদের মধ্যে যদি সন্নিবেশ ঘটানো হয়, তাহলে গ্যামিট আমরা পাবো এখানে 4 ধরনের। এই যে ডি ক্যাপিটাল ইকে একবার নেবে, স্মল ইকে একবার নেবে, স্মল ডি ক্যাপিটাল ইকে একবার নেবে, স্মল ইকে একবার নেবে। এভাবে সে 4 ধরনের সম্ভাব্য গ্যামিট তৈরি করার ক্ষমতা রাখে, এখানেও তাই। এবং আমরা দ্বিতীয় সূত্র পড়ার সময় পড়ছি যে কোনো একটা মেল গ্যামিট অপর পাশের যে কোনো, এখানে 4 ধরনের ডিম্বাণু আছে, তাই 4 ধরনের ডিম্বাণুর মধ্যে যে কোনো ডিম্বাণুকে সে ফার্টিলাইজ করার ক্ষমতা রাখে। এই শুক্রাণুও তাই, এই শুক্রাণুও তাই, এই শুক্রাণুও তাই। ফলে সম্ভাব্য আমরা ধরছি যে সম্ভাব্য 16 ধরনের বাচ্চা উৎপন্ন হতে পারে। তাহলে আমরা বলছি যে F1 উৎপন্ন যে সন্তানগুলো উৎপন্ন হবে তাদের মধ্যে যদি সন্নিবেশ ঘটানো হয়, তাহলে আমরা F2 জনুতে কী পাবো? তাহলে F2 জনুতে আমরা দেখবো যে এই যে স্টার চিহ্ন দেওয়া আছে, যেখানে ক্যাপিটাল ডি এবং ক্যাপিটাল ই উভয়ই উপস্থিত, এবং এখানে কোনো জিন প্রচ্ছন্ন অবস্থায় হোমোজাইগাস অবস্থায় নাই, কোনো প্রচ্ছন্ন জিন হোমোজাইগাস অবস্থায় নেই। এই 9টায়, হ্যাঁ এই 9টায় এখানে কমপক্ষে একটা ক্যাপিটাল ডি এবং একটা ক্যাপিটাল ই আছে। সেই জন্য এই 9টা বাচ্চা সম্পূর্ণ স্বাভাবিক। তো বাকিগুলোতে আমরা দেখব টিক চিহ্ন যেগুলোতে আছে সেগুলোতে স্মল ই অথবা স্মল ডি, এই দুইটার যে কোনো একটা জিন বাকিগুলোতে 7 জায়গায় হোমোজাইগাস অবস্থায় থাকার কারণে বিপরীতে যে প্রকট জিন আছে সে তার বৈশিষ্ট্য প্রকাশতে পারছে না। এখানে ঠিক চিহ্ন দেখো যে 2টা স্মল ই আছে, সো ডি তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না। এখানে 2টা স্মল ই আছে, আর এখানে ক্যাপিটাল ডি একটা আছে, কিন্তু স্মল 2টা ই থাকার কারণে ডি তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না। এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই, এখানেও
আর এখানে সবগুলোই আমার প্রচ্ছন্ন হোমোজাইগাস অবস্থা আছে, সাথে সাথে তো মুখ বধির হবে। তাহলে এই 9টা জায়গাতে কম্পিটিশন হয়েছে এই 6 জায়গায়, টিক চিহ্ন যেগুলো দেওয়া আছে এই টিক চিহ্ন 6 জায়গাতে, শুধু এটা ছাড়া এই 6 জায়গাতেই দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস প্রক্রিয়াটা সংঘটিত হয়েছে। আর এটা সব জিন প্রচ্ছন্ন থাকার কারণে মুখ বধির হয়েছে। আর এই স্টার চিহ্ন দেওয়া আছে 9টা জায়গাতে, এই 9টা জায়গাতে প্রচ্ছন্ন জিন হোমোজাইগাস অবস্থায় নেই, অর্থাৎ এখানে 2টা প্রকট জিনই উপস্থিত, সেটা হোমোজাইগাস হোক আর হেটারোজাইগাস হোক, কিন্তু 2টা প্রকট জিন এখানে উপস্থিত থাকার কারণে একটু জনুতে আমরা যা দেখব যে 9টা বাচ্চা স্বাভাবিক শ্রবণ এবং বাকশক্তি সম্পন্ন হয়েছে এবং 7টা বাচ্চা মুখ বধির সম্পন্ন হয়েছে। এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটা ব্যতিক্রম। তাহলে আমরা এরপরে লাস্ট একটা ইয়েকে যাব, সেটা হচ্ছে সহ প্রকটতা বা এটাকে পরিপূরক জিনও বলা হয়, কমপ্লিমেন্টারি জিন। তো 2টা ভিন্ন লোক আছে অবস্থিত, 2টা প্রকট জিন যদি তাদের পারস্পরিক ক্রিয়ায় নতুন বৈশিষ্ট্য প্রকাশ করে তখন তাদেরকে সহপ্রকট জিন বা পরিপূরক জিন বা কমপ্লিমেন্টারি জিন বলা হয় এবং বৈশিষ্ট্য ধারণকে সহপ্রকটতা বলা হয়। তাহলে আমরা কি বলছি যে 2টা ভিন্ন লোক আছে অবস্থিত, 2টা প্রকট জিন আলাদাভাবে দুজনে একই বর্ণকে নিয়ন্ত্রণ করে, কিন্তু দুজন যখন একসঙ্গে থাকে তখন তাদের পারস্পরিক ক্রিয়ায় নতুন একটা বৈশিষ্ট্য সম্পন্ন ফুলের বা নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। তখন ওই জিন দুটাকে বলা হবে সহপ্রকট জিন, পরিপূরক জিন অথবা কমপ্লিমেন্টারি জিন, এবং বৈশিষ্ট্যকে বলা হবে সহপ্রকটতা। এর ফলে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত 9-3-3-1 পরিবর্তে 9-7 হয়। তাহলে আমরা এখানে দেখবো একটা উদাহরণ নিয়েছি। বেটসন এবং পানেট 1904 সালে এই পরিপূরক জিনের ব্যাখ্যা প্রদান করেন। মিষ্টি মটরশুঁটি প্রজাতির উদ্ভিদ যেটা আছে তাদের 2টা ভ্যারাইটির মধ্যে সাদা ফুল পাওয়া যায় এবং এদের জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল সিসি এবং স্মল পিপি এবং স্মল সিসি ক্যাপিটাল পিপি। এদের এই 2টা সাদা ফুলের জিনোটাইপ। তো এদের মধ্যে যদি এই 2টা সাদা ফুলের মধ্যে যদি ক্রস করানো হয় তাহলে F1 জমিতে সকল উদ্ভিদ বেগুনি ফুল বিশিষ্ট হবে। মানে এই 2টা ক্যাপিটাল জিন এর পারস্পরিক ক্রিয়ার ফলে বেগুনি ফুল উৎপন্ন হবে। এবং F1 বংশোদ্ভূতের মধ্যে যদি ক্রস করানো হয় তাহলে F2-তে 9:7 বেগুনি এবং সাদা ফুলধারী উদ্ভিদ পাওয়া যায়। তো এক্ষেত্রে বিজ্ঞানী এমারসন তিনি লক্ষ্য করছেন যে মটরশুঁটি ফুলের রঙের জন্য দায়ী অ্যান্থোসায়ানিনের কার্যকারিতা 2টা ভিন্ন লোক আছে অবশ্যই 2টা প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত। এদের যে কোনো একটি অথবা উভয় জিনের অভাবে সাদা ফুলের সৃষ্টি হয়। আমরা ক্রসটা একটু দেখে নিব যে এটা সাদা ফুলের জিনোটাইপ, এটা একটা সাদা ফুলের জিনোটাইপ। 2টা এটা ক্যাপিটাল সি দ্বারা নিয়ন্ত্রিত, এটা হচ্ছে ক্যাপিটাল পি দ্বারা কালার নিয়ন্ত্রিত। তাহলে সাদা ফুলের জিনোটাইপ এইটা, এখান থেকে গ্যামিট 2টা গ্যামিট সেম, এখানে 2টা গ্যামিট দেখানো হয়েছে, গ্যামিট একই ধরনের হবে, এখানে একটা গ্যামিট দিলে হবে, এখানেও একটা গ্যামিট দিলে হবে। এবং F1 জনের জিনোটাইপ এটা আগেরটার মতোই ফিনোটাইপ আমরা দেখব সব ফুল বেগুনি হচ্ছে। মানে এই 2টা প্রকট জিন যদি একসঙ্গে থাকে তাহলে তাদের পারস্পরিক ক্রিয়ার ফলে সাদা না হয়ে অন্য কালার মানে বেগুনি ফুলের সৃষ্টি হয়। তাহলে 2টা বেগুনি ফুলের মধ্যে যদি আবার ক্রস করানো মানে F1-এ যে উদ্ভিদটা উৎপন্ন হয়েছে, যে ফুলগুলো উৎপন্ন হয়েছে তাদের মধ্যে যদি আবার সন্নিবেশ ঘটানো হয় সেই উদ্ভিদগুলোর মধ্যে, তাহলে একটু জমিতে আমরা যে 9টা বেগুনি ফুল পাবো, যে 9টা জায়গায় ক্যাপিটাল সি এবং ক্যাপিটাল পি উভয় উপস্থিত, সেই 9টা জায়গাতে বেগুনি ফুল। আর বাকি জায়গাগুলোতে আমরা বলছি যে যে কোনো একটি অথবা উভয়টির অনুপস্থিতিতে ফুলের বর্ণ সাদা হবে। তাহলে এখানে ক্যাপিটাল সি 2টা আছে, ক্যাপিটাল পি নেই। এখানে এখানে ক্যাপিটাল সি হেটারোজাইগাস অবস্থায় আছে, ফুলের বর্ণ সাদা হয়েছে। এখানে ক্যাপিটাল পি হেটারোজাইগাস অবস্থায় আছে। এখানে সবাই
প্রচ্ছন্ন অবস্থায় আছে, হোমোজাইগাস অবস্থায়, এই জন্য সাদা হয়েছে এখানে। তাহলে সাদা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে হয় ক্যাপিটাল সি অথবা ক্যাপিটাল বি, যে কোনো একজন উপস্থিত যদি থাকে তাহলে ফুলীয় বর্ণ সাদা হয়েছে। আর সবাই যদি হোমোজাইগাস প্রচ্ছন্ন অবস্থায় থাকে তাহলে সাদা হবে। তাহলে আজকের লেকচারের শেষ প্রান্তে চলে এসেছি আমরা। আজকে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের যে ব্যতিক্রম তিনটা তোমাদের বইতে দেওয়া আছে সেই তিনটা ব্যতিক্রম নিয়ে আলোচনা করছি। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং কোনো প্রবলেম থাকলে আমাদেরকে জানাবে। তো আজকের ক্লাসে এই পর্যন্ত। ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমাদের সবাই সুস্থ থাকো, ভালো থাকো।